দর্শক, মাছরাঙা সংবাদ এবং ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম মেরিল স্প্যাশ রাঙা সকালে। আমাদের প্রতিদিন মেরিল স্প্যাশ রাঙা সকালে আমরা দুজন আলোকিত মানুষকে নিয়ে ফিরি এবং আজকে দ্বিতীয় ঘন্টায় আমরা এমন একজন আলোকিত মানুষকে আমন্ত্রণ জানিয়েছি যিনি তরুণ আলোকচিত্রী, লেখক, নির্মাতা, অনেক পরিচয় তার। তিনি সাদাত হোসেন। চলুন দর্শক, অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? হ্যাঁ, ভালো। এতগুলো পরিচয়, কোন পরিচয় পরিচিত হতে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন? সবগুলোতেই। সবগুলো। এই বিষয়ে বোধহয় আপনার একটি দর্শন আছে যে আপনার স্বপ্ন দুটি। আমার স্বপ্ন দুটি মানে হচ্ছে ছোটবেলায় আমি বেড়ে উঠি একটা গ্রামে। গ্রাম মানে আক্ষরিক অর্থেই গ্রাম। মানে বাংলাদেশকে গ্রামের দেশ হিসেবে চেনে সবাই, কিন্তু সেই গ্রাম আসলে কি? আমাদের গ্রামটা ছিল, ইলেকট্রিসিটি ছিল না, তারপরে রেডিও টেলিভিশন ছিল না, পত্রিকা ছিল না, এবং রাস্তাগুলো হচ্ছে কাদামাটির। তো এমন একটা গ্রামে যখন মানে বড় হই, তখন খুব স্বাভাবিকভাবে আমার স্বপ্নগুলো আসলে ওই গ্রামের আবহকে কেন্দ্র করেই হওয়ার স্বাভাবিক ছিল। তো সেক্ষেত্রে অদ্ভুতভাবে আমার একটা প্রথম স্বপ্ন ছিল, আমাদের বাড়ির পাশে নদী আছে, আড়িয়াল খা। আমার বাড়ি মাদারীপুরের কালকিনি থানার কয়ারিয়া গ্রামে। জি, গ্রামটার নাম কি? কয়ারিয়া। আচ্ছা। তো ওই গ্রামে একটা নদী ছিল, আড়িয়াল খা। নদীতে একটা খেয়া নৌকা ছিল। তো আমার সারাদিন আমি নদীর পাড়ে বসে থাকতাম। আমার খুব ইচ্ছা হতো যে আমি খেয়া নৌকা যদি সারাদিন চড়তে পারতাম। তো খেয়া নৌকায় তো সারাদিন চড়ার কোনো সুযোগ নাই। একটা কারণেই সুযোগ আছে, সেটা যদি আমি মাঝি হই। তো তখন আমার খুব ইচ্ছা ছিল যে আমি যদি খেয়া নৌকার মাঝি হইতে পারতাম, এটা। বাহ। আর দ্বিতীয় যে স্বপ্নটা ছিল সেটা হচ্ছে যে আমার নামটা ছাপার অক্ষরে দেখতে পাওয়ার স্বপ্ন। এই স্বপ্নটা অবশ্য আমার মানে পারিপার্শ্বিকতা বিবেচনায় হওয়ার কথা ছিল না, যেহেতু মানে ছাপার অক্ষরে নাম দেখার সুযোগই তো নাই। যেহেতু আমার মানে আব্বা আম্মা মানে সেই অর্থে অত বেশি এডুকেটেড কেউ ছিলেন না। আমাদের বাড়িতে ছোট্ট একটা ছনের ঘর ছিল আমাদের তখন। তো ওখানে মানে বই পড়ার ওইভাবে সুযোগ ছিল না। তো আমার মনে আছে আমার আব্বা আম্মার জন্য যখন শাড়ি কিনে নিয়ে আসতেন, তো শাড়িগুলোতে হচ্ছে আপনার পুরোনো দিনের অনেক পত্রিকা থাকতো শাড়ির ভেতরে। তো আমি একদিন ওই পত্রিকাগুলো যখন খুললাম, দেখি যে পত্রিকার ভেতরে তখন ইত্তেফাক পত্রিকা, যে রুকনুজ্জামান খান দাদা ভাইয়ের কচিকাচার আসর, এক্স্যাক্টলি। তো ওইখানে লেখা যে বাচ্চাদের বিভিন্ন স্কুলে, ঢাকার বিভিন্ন স্কুলে বাচ্চাদের লেখা গল্প, কবিতা, এগুলো আর কি থাকতো ওখানে। তো হঠাৎ করে দেখি কি একটা কবিতা, এবং সেখানে লেখা সাদাত হোসেন, কবিতার মানে লেখকের নাম। আপনি লিখেছিলেন? না। মজার ব্যাপার হচ্ছে যে আমি যখন নামটা দেখি, তখন হঠাৎ করে আমার মানে নিজের নামটা ছাপার অক্ষরে দেখতে পর একটা অনুভূতি হয়, তীব্র অনুভূতি, যে আল্লাহ, এই নামটা তো আমার মনে হচ্ছে যে আমি আমার মতো করে। আচ্ছা। তো সেও বোধহয় আপনার মতো চতুর্থ শ্রেণীতে পড়ে। এক্স্যাক্টলি। তো আমি দেখলাম যে চতুর্থ শ্রেণীতে পড়ে ওই ছেলেটাও। তো তখন আমার মধ্যে দুইটা অনুভূতি কাজ করলো। একটা হচ্ছে যে ঠিক আমার নামটাই ছাপার অক্ষরে, কিন্তু মানুষটা তো আমি না। হ্যাঁ। আর খুব ইচ্ছা হয়েছিল যে যদি আমার নামটা কখনো ছাপার অক্ষরে দেখতে পারতাম, এটা। আর অন্য যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে এটাও তো জানতাম বাস্তবতা, যে এখান থেকে কখনই ছাপার অক্ষরে আমার নাম দেখার সম্ভব ছিল। কিন্তু এখন আমরা আপনার সামনে দেখতে পাচ্ছি আপনার একটি বই বেরিয়েছে, আপনার ছাপার অক্ষরে আপনার নাম বড় করে লেখা, এবং আপনার জীবনে আপনি অনেক অর্জন করেছেন এই তরুণ বয়সে, এবং সেই অর্জনগুলো সম্পর্কে আমরা শুনবো। তবে তার আগে আপনার সম্পর্কে আমরা একটু দর্শকদের জানিয়ে দিই। সাইমা। সাদাত হোসেন তরুণ আলোকচিত্রী ও লেখক এবং নির্মাতা। আলোকচিত্রের উপর লেখা গল্পের বই, গল্প ছবি দিয়ে তার লেখক হিসেবে যাত্রা শুরু। নির্মাতা সাদাত হোসেন এর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বোধ, 5 মিনিট 42 সেকেন্ডের এই চলচ্চিত্রটিতে কোনো সংলাপ নেই। চলচ্চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের সাথে সাথে রীতিমতো ঝড় তুলে ফেলে। 2013 সালের অক্টোবরে বোধের জন্য সাদাত হোসেন জিতে নেন জুনিয়র ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড 2013। চলুন দর্শক, তার সফলতার গল্প শুনি। আমরা আপনার বই দেখতে পাচ্ছিলাম, কিন্তু একটু ছোটবেলা থেকে শুরু করি। ছোটবেলাটা কেমন কেটেছে? দুষ্টুমি করে নাকি খুব শান্ত সুলভ ছিলেন? আমার চারপাশে যে মানুষগুলো আছে যাদের সাথে আমার কথা হয়, বিশেষ করে এখন তো শহরের ছেলে মেয়েদের সাথেই আমার সমবয়সী ছোটদের সাথে যোগাযোগটা বেশি। তো আমার যেটা মনে হয় যে মানে আমি এই সবার চেয়ে সর্বশ্রেষ্ঠ শৈশব কাটিয়েছি, এবং আমার জীবনের যতটুকু প্রাপ্তি, আমার স্বপ্ন, আমার অভিজ্ঞতা, আমার
সামনে এগিয়ে চলার মানে সবকিছু পুরো মূলধন বলবো আমি এটাকে, এটা পুরোটাই হচ্ছে আমার শৈশব। মানে আমি আমার জীবনটাকে, আমার শৈশবটাকে এত কাছ থেকে দেখেছি। মানে প্রচন্ড দুরন্তপনা ছিল, প্রচন্ড দারিদ্র্য ছিল। এই সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এই অর্জনটা আসলে বা এই শৈশবটা মানে এগুলোর সাথে কোনো কিছুই তুলনীয় না। জি। এটা আমি আমার আমার ফিল্ম মেকিং এর জায়গাটা বলি, আমার লেখালেখি বলি, আমার ফটোগ্রাফি বলি, পুরো জায়গাটা জুড়ে আমার শৈশবের অভিজ্ঞতা, প্রত্যেকটা দিন, সেই গ্রাম। সেই গ্রাম, প্রত্যেকটা মানুষ। এরপর পড়াশোনার গল্প শুনি। তার আগে আমি যেহেতু ছাপার অক্ষরের প্রসঙ্গ উনি বলছিলেন, আচ্ছা, আমরা দেলোয়ার ভাইয়ের কথা শুনি। দেলোয়ার ভাই বোধহয় আপনাকে একটি লাল আচ্ছা। কালির কলম উপহার দিয়েছিলেন, সেটি হ্যাঁ। কেন? আমি একটু বলি, সেটা হচ্ছে আমার 3টা বই বেরিয়েছে এখন পর্যন্ত। এই বইয়ের দেলোয়ার ভাইয়ের গল্পটা হচ্ছে আমি যখন যেখানে শেষ করেছি ছাপার অক্ষরে নাম দিয়ে, যখন আমি একজনের নাম দেখলাম যে একটা সাদাত হোসেন নামে একজন ছাপার অক্ষরে একটা মানুষের নাম আছে, যে মানুষটা আমি না কিন্তু নামটা আমার। তখন আমি সারাদিন ভাবতাম যে আমার নামটা কখনো আমি ছাপার অক্ষরে দেখতে পারবো না। তো একদিন আমি আমাদের উঠানে প্রতি সকালে আমরা 2 ভাই 1 বোন, আমার ছোট ভাই মানে আমার পিঠাপিঠি, ওর নাম হচ্ছে জামান, জি। আর আমার বোন হচ্ছে আমার চেয়ে প্রায় 15 বছরের ছোট, তাসফিয়া, ও হচ্ছে এবার ক্লাস 8-এ পড়ে। তো তখন ও ছিল না। আমার ছোট ভাইয়ের আমি উঠানে প্রতিদিন সকালবেলায় পড়তে বসতাম, তো আম্মা হচ্ছে একটা লাঠি নিয়ে বসতো আর কি আমাদের সামনে। তো আম্মা জানতো যে দুনিয়ার সকল কিছুর প্রতি আমার সীমাহীন আগ্রহ, শুধুমাত্র পড়াশোনাটা ছাড়া। তো আমি হঠাৎ করে আকাশে তাকায় দেখি যে একটা নীল আকাশ, সাদা নীল আকাশ। তো বইয়ের যে আমাদের ছোটবেলায় যেটা করতাম, যে বইয়ের মলাট যাতে ছিঁড়ে না যায়, এই জন্য আমরা এই ক্যালেন্ডারের পাতা দিয়ে মলাট করতাম। মলাট করা যেত। তো মলাটে হচ্ছে একটা নীল আকাশের ছবি এবং নিচে জীবনানন্দ দাশের 2টা লাইনের কবিতা, নীল আকাশ এবং সাদা মেঘ নিয়ে। তো আমার হঠাৎ করে মনে হলো যে আমিও তো চাইলে লিখতে পারি, আমার মাথার উপরে সাদা নীল আকাশ আছে। তো আমি 2টা লাইন লিখে ফেললাম, লিখে সাথে আমি কেটে ফেললাম, যে লিখে কি হবে, আমি তো ওখানে ছাপার অক্ষরে নাম দেখতে পারবো না। তারপরে আমি যেটা করলাম, হঠাৎ করে মনে হলো হ্যাঁ আমি তো চাইলে আমার নাম ছাপার অক্ষরে দেখতে পারি। তো দ্যাট ওয়াজ কিভাবে? সামথিং প্রডিজিয়াস। সেটা হচ্ছে যে আমি করলাম কি, আমার ওই যে আমার আম্মার যে কাপড়ের ভিতরে যে পুরনো পত্রিকাগুলো জি। পাওয়া গেল, আমি ইত্তেফাক। সেই ইত্তেফাক পত্রিকা বা অন্য আরো অনেক পত্রিকা ছিল, এগুলো আমি জমিয়ে রাখতাম আমাদের ঘরের বেড়ার ভিতরে জমায় রাখতাম। তো আমি পত্রিকাগুলো নিয়ে এসে পত্রিকার অক্ষরগুলা আলাদা আলাদা করে কাটলাম, প্রত্যেকটা অক্ষর। যেমন ধরেন কবিতার লাইন হলো আকাশ আমাদের- অনেক সুনীল থাকে বা জি, আমাদের, এই আমাদের প্রত্যেকটা ছোট নদী। অক্ষর কেটে কেটে আমি হচ্ছে গিয়ে ভাত হচ্ছে আঠা হিসেবে কাজ করে একটা খাতার মধ্যে লাগালাম। সেটা তো অনেক ধৈর্য এবং সময় সাপেক্ষ কাজ। হ্যাঁ, আমি এবং আমি দুই পত্রিকাও তো লাইনটা মনে হয় একদম অনেক কম, একদমই নরম পাতার হ্যাঁ News হ্যাঁ, ছিল। printed। হ্যাঁ, আমি News ব্লেড print। দিয়ে কেটে কেটে প্রত্যেকটা অক্ষর আলাদা করে আকার রসিকার পর্যন্ত আকার করে আমার ওই 2 লাইনের কবিতাটা আমি একটা খাতার উপরে লাগালাম, লাগিয়ে তারপর নিচে হচ্ছে দেখে দেখে দন্ত স আকার দ আকার ত, এরকম করে আমার নামটা আমি ওখানে লাগালাম। লাগানোর পরে আমি মানে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম যে হ্যাঁ এই সাদাত হোসেন আমি এবং এই নামটা আমার। তো তখন আমাদের বাড়ির পাশে একটা ভাইয়া ছিল, দেলোয়ার ভাই, উনি দেখে উনি মুগ্ধ হয়ে আমাকে একটা লাল কালির কলম দিলেন আর কি। তখন ওই সময় ইকনো নামে একটা কলম ছিল, আমরা খুব ব্যবহার করতাম, 3 টাকা দামের। আর লাল কালির কলম আমার কাছে আসলে বিশেষ কিছু প্রাপ্তি ছিল, মানে ছোট, বাট এটা আসলে লাল কালির একটা কলম কিনতে পারা আমার জন্য একটা বিশেষ কিছু। তো যখন লাল কালির কলম দিল, আমি খুবই মানে দুষ্ট ছিলাম এবং সবসময় মনে হইতো যে এটা এরকম না হয়ে এরকম হলে ভালো হইতো। তা আমি করলাম কি, আমার বইয়ের প্রত্যেকটা গল্প শেষে আমি একটা মজার কাজ করতাম। একটা গল্প এখানে আছে, তো আমার কাছে মনে হতো গল্পটা এরকম না হয়ে যদি এরকম হইতো ভালো হইতো। তো কিরকম হলে ভালো হইতো, আমি কিরকম হলে ভালো হইতো ওইগুলো আমি লিখে ফেলতাম নিচে। ধরেন একটা গল্প শেষ করে ফেলছে যে এক রাজা ছিল, রাজা হচ্ছে এই ঘটনা ঘটছে। তা আমি করলাম কি, মনে ভাবতাম যে আচ্ছা রাজা তো এইটাও হইতে পারতো, তো কি হতে পারতো, ওই যে কি হতে পারতো ওটা আমি নিচে কলম দিয়ে লিখে রাখতাম। আপনাকে গল্প শুনে রবীন্দ্রনাথ ঠাকুরের নামের খেলার কথা মনে পড়ে গেল। আমরা এই গল্পে এবং আরো অনেক মজার গল্পে ফিরবো, তবে ছোট্ট একটা বিরতির পর। আচ্ছা, দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম মেরজ ফ্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। দ্বিতীয় ঘন্টার অতিথি আলোকচিত্রী, লেখক, নির্মাতা সাদাত হোসেন। বিরতিতে যাওয়ার আগে আপনার গল্প বলছিলেন, গল্প কি আমরা শেষ করেছিলাম? না। আচ্ছা, তারপর কি হলো? দেলোয়ার ভাই আপনাকে লাল কালির কলম হ্যাঁ, দিয়েছিলেন। তো লাল কালি কলম দিয়ে আমি আরেকটা কাজ করতাম, সেটা হচ্ছে যে আমাদের সময় তো বই ছিল সাদা কালো, বইয়ের ছবিগুলো। তো দেখা গেল যে কোন একটা গায়ের বধূর ছবি, যে উনি কলসি নিয়ে যাচ্ছেন। জি। তো
তা আমি করতাম কি তখন ওনার শাড়ির পাড়গুলো ওই লাল কালির কলম দিয়ে রঙিন করে দিতাম, বা ওনার কপালে টিপ দিয়ে দিতাম, বা দেখা গেলো যে জবা ফুলের ছবি বা কোনো একটা ফুলের গুলোকে রং করে দিতাম। তো আমার এখন এসে যেটা মনে হয় যে ওই যে তখন থেকে ভাবনার জায়গাগুলো যে এই গল্পটা আসলে এরকম না হয় এরকম হতে পারতো আমার মতো করে আর কি, বা এই কবিতাটা আসলে এরকম না হয় এরকম হতে পারতো, ওই জায়গাটা থেকে আপনি যেটা বললেন যে লেখালেখির জায়গাটা কিভাবে শুরু, লেখালেখির জায়গাটা আমার মনে হয় ওইভাবেই শুরু, ওখান থেকেই শুরু। তারপরে তো তারপর কি কবিতা লেখা চলছিল? হ্যাঁ, তখন থেকেই শুরু আর কি। এখানে আরেকজন মানুষ আছেন যিনি আমার লেখালেখি, আমার আব্বা কিংবা আম্মা তারা কোনোভাবে লেখালেখি নিয়ে বা সৃজনশীল কোনো কাজের প্রতি তাদের আগ্রহের জায়গাটা একদমই ছিল না। তারা চেয়েছিলেন প্রাতিষ্ঠানিকভাবে আপনি খুব শিক্ষিত স্বাভাবিক, হন। কারণ হচ্ছে তাদের কাছে আসলে পড়াশোনা করে একটা চাকরি করে অর্থ উপার্জন করে তাদেরকে হেল্প করা তাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। তবে আমার মামা মহসিন উদ্দিন, আমি যখন ক্লাস 3-তে বা 4-এ পড়ি তখন আমি খুব পড়তাম, মানে পড়তে পছন্দ করতাম। আমাদের বাড়িতে বই পড়ার কোনো সুযোগ ছিল না, বাট ওই যে আমি বললাম যে কোথাও কিছু একটা কিনতে গেছি তো পত্রিকার কাগজে পেঁচাই দিচ্ছে, তো ওই পত্রিকাটা আমি পড়তাম, বা রাস্তায় হাঁটছি কিছু একটা মানে পড়ার খুব ইচ্ছা ছিল। তো মামা প্রচুর বই পড়তেন, তো নানু বাড়িতে গেলে মানে আমি সারাদিন ডুবে থাকতাম বইয়ের মধ্যে। মানে পড়াশোনায় মন ছিল না, কিন্তু বই হ্যাঁ, পড়ার মধ্যে বই মন পড়ার ছিল। প্রচুর মন ছিল, মানে মনে হতো যে বই পড়তে হবে, মানে কিছু একটা পেলেই পড়তাম, মানে কোনো বাদ বিচার ছিল না। তো মামার প্রচুর বইয়ের কালেকশন ছিল, তো নানু বাড়িতে গেলে আমি সবসময় বই পড়তাম। তো হঠাৎ করে একদিন ওই সময় একটা মানে ম্যাগাজিন ছিল, নামটা মনে নেই আমার, মামা একদিন দেখলাম ওই ম্যাগাজিনের একটা লেখা ছাপা হয়েছে। লেখাটা হচ্ছে এরকম যে ছোট্ট মামা সাদাত ক্লাস 3-তে পড়ে, তো মানে বই, আপনাকে নিয়ে? হ্যাঁ মানে 2 লাইনটা এরকম যে বই হাতে পেলে আনন্দে যায় ভরে, এরকম একটা। তো আমি জানি না, হয়তো অবচেতন ভাবেই হোক যে কোনো ভাবেই হোক ওই লাইনটা আমার ভিতরে হয়তো কাজ করছে যে নতুন করে লেখালেখি শুরু করার। মানে দ্যাট ওয়াজ দ্য স্টোরি। এরপরেই লেখালেখিতে চলে আসলে। লেখালেখি এরপরে হচ্ছে আমি যখন ক্লাস 10 পর্যন্ত বা এইচএসসি পর্যন্ত পড়ি তখন পর্যন্ত লেখালেখি আসলে আমি কখনোই ভাবি নাই যে আমাকে দিয়ে লেখালেখি সম্ভব। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ লিখতেছি, ভালো লাগতেছে, লিখতেছি, মানে এটা নিয়ে কখনো ভাবনাই ছিল না সিরিয়াস ধরনের। সবচেয়ে মানে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে একইভাবে আনন্দের এবং ভয়ঙ্কর আনন্দের ব্যাপারটা হচ্ছে যে আমার তখনকার সহপাঠীরা, তারপরে টিচাররা আমাকে খুবই ইন্সপায়ার করতেন যে তোমার লেখা। আমার মনে আছে আমি যখন ক্লাস 9-এ বা 10-এ পড়ি বা 8-এ পড়ি তখন আমাদের স্কুলে যে কালচারাল অনুষ্ঠানগুলো হয় না, বার্ষিক যে উৎসবে, তো সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা গেল যে স্কুলের সকল ক্লাসের ছেলেমেয়েরা যারা কিনা ধরেন কবিতা আবৃত্তিতে হচ্ছে পার্টিসিপেট করতেছে, তারা সবাই হচ্ছে সাদ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করতেছে, দারুণ। আমার বাহ, লেখা। অনেক বড় হ্যাঁ, অঞ্চল। তারপরে যখন জারি আমার লেখা জারি তারা পড়তেছে, সবাই। তো এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যানথ্রোপোলজি থেকে মাস্টার্স করেছি, তো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় যেটা হয় যে আমি গ্রাম থেকে আসছি, আমি প্রচন্ড ধরনের এক ধরনের ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতাম। সবকিছু মিলে আমি হয়তো ওদের মতো করে কথা বলতে পারি না, সবার মতো করে পোশাক পরতে পারি না, অনেক কালচার এটিকেসি বুঝি না। তো তখন আমার খুব কাছের 2-1 জন বন্ধু ছিল যাদের সাথে আমি খুব মিশতাম, তারা ঢাকা বাইবর্ন ঢাকার। তো আমি খুব আগ্রহ নিয়ে ওদেরকে যখন আমি আমার লেখাগুলো দেখাই, তো আমার খুব কাছের 2-1 জন বন্ধু আমাকে প্রচন্ড রকমের মানে ইনসাল্ট করে যে আরে এগুলো কিছু হয়েছে, এগুলো তো কোনো লেখাই হয় নাই। তখন তারা তাদের লেখাগুলো আমাকে দেখায়। তো আমি আমার মধ্যে এই বিষয়টা সবসময় ছিল, আমি খুবই সেন্সিটিভ প্রকৃতির মানুষ। কেউ আমাকে অল্প একটু ইন্সপায়ার করলে আমি অনেক ইন্সপায়ার্ড হই, আবার উল্টোটা ঘটলে উল্টো রকম ভাবে আমি খুবই মানে হতাশ হয়ে যাই। তো ও যখন বললো আমার তখন মনে হয়েছে আসলে আমার তো লেখালেখি হয় না। এবং আমার মনে আছে আমি বিশ্ববিদ্যালয়ের 6 থেকে 7 বছর আমি একটা অক্ষরও লিখি নাই, এবং আই ওয়াজ জাস্ট ফরগট যে আমি মানে দেয়ার ওয়াজ মানে রাইটার্স এন্টিটি ইনসাইড মি। আমি এটা ভুলে গেছিলাম যে আমার ভিতরে একজন লেখক সত্তা ছিল। কিন্তু সেটি বোধহয় আপনার একটি ভুল সিদ্ধান্ত ছিল, কারণ তার আগে যেহেতু আপনার লেখা কবিতা আপনার স্কুলের বন্ধুরা এবং সবাই আবৃত্তি করেছে এবং পড়েছে, এবং পরবর্তীতে আপনার বইও বেরিয়েছে এবং প্রশংসিত হয়েছে, তার মানে ওই 6 বছর আপনার ভুল ছিল। হ্যাঁ, এবং আমার এখন মনে হয় যে মানে কিছু জিনিস থাকে আমার জীবনে, আমি এ পর্যন্ত এসেছি, এখানে আমি বলবো না যে কেউ আমাকে কখনো হেল্প করেছে। আমি যতটুকু এসেছি আমি জানি না কতটুকু এসেছি, সামনে কতটুকু যাব, কিন্তু আমি এটুকু অন্তত বলতে পারি মানে আল্লাহ ইজ অলমাইটি। তো আমি মনে করি যে এটা পুরোটাই হচ্ছে আমার একদমই নিজের প্রচেষ্টা, নিজের অনুপ্রেরণাও আমি নিজেই। তো সেই যে ধরেন 6 বছর কিংবা 7 বছর লিখি নাই, যদি 6 বছর কিংবা 7 বছর আমি লিখতাম হয়তো আমি আজকে আরো অন্য কোথাও থাকতাম। ওই সময়টা আমি মিস করি। আমার কাছে মনে হয় যে আমি জীবনে 7টা বছর নষ্ট করেছি। এখন যদি ধরেন কেউ আমাকে বলে যে আরে তুমি কি লেখো,
মানে এখন আমি আর কোনো কোনোভাবেই আপনাকে এফেক্ট করতে পারে না। হ্যাঁ আমি আমাকে যদি কেউ বলে যে আরে তুমি কি ছবি তোলো, আমার এটা নিয়ে কোনো মানে আমি জানি আমি এখন মানে আই হ্যাভ আ ভেরি ট্রান্সপারেন্ট কনসেপশন অ্যাবাউট মাই ওয়ার্ক। আমার মনে হয় এটা একটা সবার জন্য একটা মেসেজ হতে পারে যে আসলে পাঁচে লোকে কিছু বলে, যদি বলুক তো বলুক, আমার যেটা ভালো লাগছে বা যার যেটা ভালো লাগছে তার সেটাই করা উচিত, এবং কারো কথা শুনে কোনো কিছু ডিসিশন নেওয়া আমার মনে হয় ঠিক না। এবং আত্মবিশ্বাসটা অনেক বড় একটা আর বিষয়। এছাড়াও যেটা হয় যে যে সময়টা পার হয়ে যায় সেটা তো আর কখনো ফিরে আসে না, Exactly. এবং মূল্যবান সময়টাও পার হয়ে যায়, কিন্তু যখন আবার বোধতে আসে তখন হয়তো দেখা যায় যে অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে আমি সব সময়টা বিশ্বাস করি যে আপনার জীবনের অভিজ্ঞতাগুলা বোঝাবুঝিগুলো যদি আপনার নিজের জীবন থেকে আসে, এর চেয়ে মূল্যবান এবং এর চেয়ে মানে অ্যাপ্লাইড কিছু আসলে নাই। একদম। আপনি আপনার ছবি তোলার কথা বলছিলেন একটু আগে, তো ফটোগ্রাফার হয়ে ওঠার শুরুটা কবে? ফটোগ্রাফি জাস্ট মানে লাইক আ মিরাকল ইন মাই লাইফ। কিভাবে? মানে ইট ওয়ার্কস লাইক সামথিং মানে মানে এটা আসলে অব্যাখ্য, এটাকে আমি ব্যাখ্যা করতে পারবো না। আমি এই আজকে যারা দর্শক আছেন, তরুণ দর্শক, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই কথাটা সবার শোনা দরকার। আমি যখন বিশ্ববিদ্যালয়ে, আমি আমার ফ্যামিলির সবচেয়ে বড়, জি। তো আমার বাবা ছিলেন আমাদের মানে অনলি আর্নিং মেম্বার। আব্বা খুবই ছোট্ট একটা চাকরি করতেন, যে চাকরি করে আসলে আমাদের ফ্যামিলিটাকে এবং আমাকে পড়াশোনা করানো কোনোভাবেই সম্ভব ছিল না। জি। তো তখন আমি বিশ্ববিদ্যালয়ে যখন সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে আমার, তখন সেকেন্ড পরীক্ষার দিন, আগের দিন দুপুরবেলা, কালকে আমার পরীক্ষা, আমি হঠাৎ করে ফোন পাই যে আব্বা ঢাকায় স্ট্রোক করেছেন। তো যাই হোক, আব্বা স্ট্রোক করে আর কি তার ডান দিকটা প্যারালাইজড হয়ে যায়। তো ওই সময়টা আমার জন্য ছিল আসলে খুবই Crucial ভয়ঙ্কর একটা সময়, কারণ আমার ফ্যামিলিতে আর কোনো আর্নিং সোর্স ছিল না, আর আমি তখন কেবলমাত্র ঢাকায় আসছি, গ্রাম থেকে আসা একটা ছেলে। এত বড় একটি টার্নিং পয়েন্টের গল্প আমরা স্বল্প কথায় শুনতে চাই না, আমরা বিস্তারিত শুনতে চাই। তবে আমাদের মাছরাঙা সংবাদ নেওয়ার সময় হয়েছে, আমরা একটু সংবাদটুকু জেনে আসি। দর্শক, যাচ্ছি নিউজ স্টুডিওতে, অপেক্ষা করছেন নিপা। নিপা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা মাছরাঙার সংবাদ শুনে আসলাম, এবার আবারও সেই গল্পে ফিরে যাব আমাদের আলোকচিত্র এবং লেখক এবং নির্মাতা সাদাত হোসেনের সাথে। আপনার ছবি তোলার প্রসঙ্গে আমরা ছিলাম, প্রথম ক্যামেরা কবে হাতে পেয়েছিলেন? আচ্ছা, আমি হ্যাঁ, আমি বলছিলাম যে আমি আসলে যারা আজকে দর্শক দেখছেন, বিশেষ করে তরুণ যারা, তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাচ্ছিলাম, মানে আমার এই গল্পটার মধ্য দিয়ে। আমি যেটা বললাম যে নিজের জীবন থেকে নেওয়া অভিজ্ঞতাগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সো আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে চাই। তো আমার বাবা যখন স্ট্রোক করলেন, আমি হঠাৎ করে অথৈ সাগরে পড়ে গেলাম। আমার অনেক স্বপ্ন ছিল, হঠাৎ করে আমার মনে হলো যে আসলে সব স্বপ্নের চেয়ে আসলে মূল জায়গাটা হচ্ছে মানে ইউ উইল হ্যাভ টু সার্ভাইভ ফার্স্ট। আসলে আমাকে সার্ভাইভ করতে হবে প্রথম, যে সার্ভাইভ না করে স্বপ্ন হবে না। তো তখন আমি আমার সব স্বপ্নগুলো আসলে একভাবে ছুঁড়ে ফেলার মতো অবস্থা। একটা ছিল, আমার মনে হচ্ছিল আমি ইউনিভার্সিটি অনেক ভালো করে পড়াশোনা করব, হয়তো টিচার হব, এবং আমার ফার্স্ট ইয়ার রেজাল্ট অনেক ভালো ছিল। কিন্তু তখন যেটা হয়েছে, আমাকে বিভিন্ন এনজিওর প্রজেক্টে কাজ করতে বাইরে যেতে হতো, আমার পড়াশোনার খরচ, বাসায় টাকা পাঠানো। একটা সময় কি আমার মধ্যে প্রচন্ড ডিপ্রেশন চলে আসলো, যে মানে আমি কেন আসলে বাঁচতেছি। তখন প্রতিদিন আমি সকালবেলা উঠে কোনো একটা কাজ করতেছি, তারপরে এসে ক্লাস করতে পারতেছি না, পড়াশোনা করতে পারতেছি না। একটা সময় কি মানে এই পরিমাণ হতাশ ছিলাম আমি, মানে এরকম যে মানে মানে আমি আসলে কখনো কখনো সুইসাইড করার কথাও ভাবছি, এরকম যে মানে মানে আই ডিডন্ট ফাইন্ড এনিথিং টু লিভ। সেখান থেকে উত্তরণ করলেন কিভাবে? এটাই যে আমার মনে হচ্ছে আমি নিজের জন্য, নিজের বাঁচার জন্য কিছুই নেই, আমি আসলে অন্যদের জন্য বেঁচে আছি। এবং আমি মনে আছে আমি এরকম হয়েছে, 1 মাসের মধ্যে আমি ইউনিভার্সিটি রুমে আছি, ক্লাসে যাই নাই। কি হীনমন্যতা কোনো কাজ করতো যে না, ওই যে আমি আসলে হীনমন্যতায় ভুগতেন? না, এই যে ব্যাপারটা ছিল এরকম যে আমি পড়াশোনা করতে পারতেছি না, কারণ আমাকে পার্ট টাইম কাজ করতে হচ্ছে। আমি হয়তো কালকে পরীক্ষা, আমি আজকে রাতে হচ্ছে কুষ্টিয়াতে, আমি কুষ্টিয়া আমি প্রজেক্টের কাজ করতেছি, কারণ আমার টাকা দরকার। তো রাতে এরকম হচ্ছে যে রাতের গাড়িতে আমি ঢাকায় আসছি, এসে সকালে পরীক্ষা দিয়ে আবার বিকেলবেলা আমি কুষ্টিয়াতে চলে গেছি, কারণ আমাকে কাজ করতে হবে, পড়তে হবে, মানে তো জায়গাটা। তারপর হচ্ছে আমি তো কি করবো, আমি তো আমার পক্ষে তো আর কোনো কিছু করা সম্ভব না, আমি কি করবো, কিছুই করতে হবে। তো হঠাৎ করে একদিন আমাদের ইউনিভার্সিটি মাস্টার্সে আমি যখন পড়ি, র্যাগ ডে যেটা, সবাই বিদায় নিবে, তো সবাই গ্রুপ ফটো তুলতেছে, আমাকে একজন বলতেছে কি কেউ আসলে ফটোগ্রাফার হতে যাচ্ছে না, ফটোগ্রাফার হতে গেলেই তো আসলে সে ফ্রেম থেকে বাদ পড়ে যাবে। তো আমার তখন প্রচন্ড রকমের মানে নির্লিপ্ততা, এক ধরনের এইগুলো মানে জাগতিক কোনো কিছুর প্রতি কোনো আগ্রহ নাই। তাই আমি বললাম আচ্ছা আমি তোমাদের ছবিটা তুলে দিই। তো ছবি তুলে দিয়ে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বটতলা নামে একটা জায়গা আছে, তো আমরা ওখানে খেতে যাচ্ছি, তো হঠাৎ করে রিক্সাওয়ালা যে প্যাডেল চাপতেছে, আমি দুষ্টামি করে একটা ছবি তুললাম। ওইটা ছবিটা তুলে
আমি এনে তখন আমি কেবল প্রথম ফেসবুক ইউজ করি, তাই আমি ছবিটা ফেসবুকে দিই, ছবিটা একটা নাম দিলাম যে কমব্যাট লাইফ ভার্সাস টাইম, ওকে। জীবন এবং সময়ের যুদ্ধ, এরকম একটা ব্যাপার। তো হঠাৎ করে একটা ভাইয়া মানে ছবিটা সামহাও আমি ছবিটা এক্সপ্লানেশন লিখে দিলাম নিচে, তো সামহাও ছবিটা সবার মধ্যে একটা মানে ভাবনার জায়গা তৈরি, সবাই আমার খুব ইন্সপায়ার করলো। তো একটা ভাইয়া আমাকে একটা লিংক দিল ফ্লিকারের, ফ্লিকার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডের সবচেয়ে ফটোগ্রাফি সবচেয়ে বড় ওয়েবসাইট, যে তুমি এখানে ছবিটা সাবমিট করো, এখানে ওরা কনসেপচুয়াল ফটোগ্রাফি একটা কম্পিটিশন করতেছে। তো আমি এখানে ছবিটা সাবমিট করলাম, মানে আমি তখন ফটোগ্রাফি সম্পর্কে কিছুই জানি না। ছবিটা সাবমিট করার পর আমি এখানে একটা এক্সপ্লানেশন লিখে দিলাম ছবিটার, মানে এক্সপ্লানেশনটা ছিল অনেকটা এরকম যে সময় হচ্ছে অনন্ত, বাট মানুষের লাইফটা হচ্ছে নির্দিষ্ট, অনেকটা পথের মতো। পথ হচ্ছে সময়, পথ হচ্ছে অনন্ত। ধরেন আমি আজকে এখানে মাছরাঙা টেলিভিশনে আসলাম, আমার বাসা থেকে মাছরাঙা টেলিভিশনে আসার পথটা ছিল আমার গন্তব্য। পথ কিন্তু এখানেই শেষ না, পথ কিন্তু অনন্ত। সময়টাও হচ্ছে অনন্ত, মানুষের জীবনটা হচ্ছে এই পথের মানে গন্তব্যের সমান, যে আমি এখানে আমার গন্তব্যে গেছি। তো এই সময়ের এগেইনস্টে হচ্ছে জীবন এবং পথের এগেইনস্টে হচ্ছে আমাদের গন্তব্য, এই দুইটা একই জিনিস, এবং দুইটার সাথে দুইটার সম্পর্কের জায়গাটা হচ্ছে যে আমরা সময়ের এগেইনস্টে জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করি। রিকশাওয়ালা যে কাজটা করতেছে সে আসলে তার সময়ের এগেইনস্টে জীবনকে বাঁচিয়ে রাখার জন্য পথের এগেইনস্টে তার গন্তব্যে পৌঁছাচ্ছে। এই যখন আমি ব্যাখ্যাটা দিই তখন দেখলাম যে ওদের যে জাজ প্যানেল ছিল ওরা ছবিটাকে সেরা বিশ্বে নিয়ে আসে। আমার জীবনের প্রথম তোলা ছবিটা, একটা ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি, ছোট্ট ডিজিটাল ক্যামেরায়, এবং ওদের যে অনলাইন ভোটিং কম্পিটিশনে ছবিটা ফার্স্ট হয়ে যায়। আচ্ছা, তো অসম্ভব একটা পাওয়া এবং মানে দ্যাট ফটোগ্রাফ জাস্ট মানে সেখান থেকে সেখান থেকে অনুপ্রেরণা আপনার পেয়ে আপনি এক্স্যাক্টলি আলোকচিত্রী আমার তখন হয়ে নতুন উঠলেন। করে মনে হয়েছে যে হ্যাঁ দেয়ার ইজ সামথিং টু লিভ। এবং সেই Fine. স্থির চিত্র থেকে আপনি চলমান চিত্র নির্মাণ করেছেন, আপনি বোধ নির্মাণ করেছেন, যেটি ফেসবুকে অনেক লাখ শেয়ার হয়েছে, এবং সেই চলচ্চিত্রটি নিয়ে আমরা আপনার বেশ কাছ সাড়া থেকে জাগিয়েছে। শুনবো। তবে তার আগে আমরা যারা দেখেনি তাদের জন্য বোধ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখাতে পারি, চলুন আমরা দেখি। দর্শক, চলুন আমরা আমাদের আজকের অতিথি সাদাত হোসেনের নির্মিত বোধ চলচ্চিত্রটি দেখি।